ছোটকালে আমার প্রায়ই মনে হতো যে আমি মনে হয় বাবা মার আসলে মানে আমাকে কোথাও থেকে কোনো পার্ক থেকে বা অন্য কোথাও থেকে কুড়িয়ে নিয়ে আসছে। আমরা ২ ভাই ছিলাম। তো প্রায় দেখতাম যে মানে ছোটটাকে বেশি আদর করা হচ্ছে আর আমাকে ওইভাবে আসলে পাত্তা দেওয়া হচ্ছে না। তখন আমার এরকম ধারণা হতো। তো আমার মনে হয় যারা ওই একাধিক ভাই-বোন আরকি, তো বড় সন্তানের সবসময় এরকমই মনে হয়। তো এইটা মনে হওয়ার পিছনে কারণও থাকতে পারে। আমি আমার নিজের সন্তানকে দিয়ে দেখেছি, মাত্র ২ টা ছেলে। তো যখন ছোট ছেলেটা হলো তখন বড় ছেলেটা দেখলাম যে খুব কষ্ট পাচ্ছে এবং আস্তে, আস্তে মানে ওর আদরটাকে ভাগাভাগি হয়ে যাচ্ছে। তো এটা আসলে ও মেনে নিতে পারছে না এবং যখন ছোট ছেলেটা হলো হসপিটালে তখন অনেক আগ্রহ নিয়ে গেল এবং ওই অবস্থায় ওর বয়স তখন 4.5 বছর। ও নিজে বই নিয়ে গেছে, গল্পের বই, যে ছোট ভাইটাকে বই পড়ে শোনাবে। ও তো জানে না যে কেমন হয়। তো হওয়ার পরে দেখে যে খুবই ইয়ে। তো আমার মনে আছে সে হাসপাতালেই ও যেটা করছে যে ও ছোট ভাইটাকে দূরে সরায় ও মার পাশে শুচ্ছে। এরপরে যখন হাসপাতাল থেকে আমরা বাসায় নিয়ে আসছিলাম ওকে, একটা প্রাইভেট কারের মধ্যে করে আমরা যখন আসলাম তখন ওই ছোট ছেলেটা ওর মার কোলে আর বড় ছেলেটা আমার কোলে। তো আমার কোলে বসে ওর মায়ের মুখের দিকে যখন তাকাচ্ছে, কি অসহায় দৃষ্টিতে, একটা ছবি আমার কাছে এভাবে তোলা আছে। তো ছোটোকালে আমার মনে হয় যে এরকম হয় এবং আমার এই কথার সাথে হয়তো অনেকেরই মিলে যাবে, অনেকেরই হয়তো এই ধারণাটা হয় যে ওই সময় যখন ভালোবাসাটা ভাগাভাগি হয়ে যায় অন্য সন্তানদের সাথে, কেন যেন মনে হয় যে ছোটোকালে যে আমি মনে হয় কুড়িয়ে পাওয়া বা বাবা মার আসল সন্তান না। তো এরকম পরবর্তীতে ভুলটা ভেঙে যায় যখন আরও বড় হয়ে যায়। কিন্তু এখানে আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকাশ জোড়া মেঘ, হুমায়ুন আহমেদের লেখা এই বইটা। ১৯৮৮ সালে লেখা একটি বই, ৯৫ পেজের একটি বই। তো এখানে অপালা নামে একটি মেয়ের কথা বলা হচ্ছে, যে আসলে তার জীবনে এটা সত্যি হয়ে যায় এবং এখানে কিন্তু সে একাই থাকে। সে একাধিক সন্তান না, কিন্তু সে জীবনের একটা পর্যায়ে গিয়ে জানতে পারে যে সে আসলে তার বাবা মার, মানে তার যে বাবা মা যেখানে সে বড় হচ্ছে রাজকন্যার মতো আদর পেয়ে অনেক সম্ভ্রান্ত একটা ফ্যামিলিতে, আসলে সে তাদের সন্তান না, সে অন্য কারোর সন্তান। তো সেটা গল্পে আমরা চলে আসবো, কিন্তু শুরু করি আগে। এই গল্পটা শুরু হচ্ছে কিভাবে? শুরু হচ্ছে ফিরোজ নামের একটা ছেলেকে দিয়ে। এই ফিরোজ সম্পর্কে একটু বলে নিই। ফিরোজ হচ্ছে যে আমরা হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটা তো জানি। তো তার সাথে অনেকটাই মেলে। কিভাবে মেলে? যে হিমু যেমন আসলে কেয়ারলেস, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করে নাই, যখন যা ইচ্ছা তাই করতেছে, মিলে যাচ্ছে। ও এরকম আসলে জীবন নিয়ে খুব বেশি ভাবে না, নিজের মতো করে ঘুরতেছে। একটা জায়গায় একটু অমিল, যে হিমু যেমন মানে আজগুবি অনেক কথাবার্তা বলতো যেটা লেগে যেত। আর এখানে ফিরোজ যেটা করছে সেও আজগুবি কথা বলে, বাট বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, যেটা অনেক ক্ষেত্রে আসলে লাগে না, এটা মিথ্যা কথা বলে সে। এটাই পার্থক্য। তো গল্পের শুরুটা এইভাবেই হচ্ছে যে ফিরোজ ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে। তো এই বাড়িতে বড় লোকদের যেমন অনেক রকম খেয়াল থাকে, ২ দিন পর পর এক এক জিনিস চেঞ্জ করে। তো বললাম তো যে অপল হচ্ছে রাজকন্যা টাইপের একটা মেয়ে। তো এর বাবা ফখরুদ্দিন সাহেব সে বিদেশে চলে যায়, যার আগে বলে যায় তাদের এই বসার ঘরটা যেন সাজানো হয়, আর কীভাবে সাজাবে তার মেয়ে যেভাবে বলবে সেভাবে। তো করিম সাহেব নামে একজনের ইন্টেরিয়র ফার্মে ফিরোজ কাজ করে। তো সেখান থেকে ফিরোজ কে পাঠানো হয় যে তুমি গিয়ে তাদের ডেকোরেশনটা করে দিয়ে আসো, কারণ ওই সময় ফখরুদ্দিন সাহেব যার কথা বলে যায় সে খুবই নামকরা ডেকোরেশনের কাজ করে, তার কথা বলে যায়, বাট সে অসুস্থ থাকাতে লোক ছিল না, তখন ফিরোজকে পাঠায়। ফিরোজ কেবলই শুরু করছে। তো ফিরোজ আসার পরে তখন তার মেয়ের সাথে দেখা করতে চায়, ড্রয়িং রুমে বসে, কারণ যেহেতু বাবা বলে গেছে মেয়ে যেভাবে চাই সেভাবে করতে। তো বসে থাকার পরে একটা পর্যায়ে অনেকক্ষণ বসে থাকার পরে দোতলা থেকে নামে, অপলা নামে। তো নামার পরে সে তো দেখে যে একদম রাজকন্যার মতো চেহারা, অনেক সুন্দর। তো দেখেই তার আসলে প্রথম দেখাতে তার ভালো লেগে যায়, বাট ভালো লাগলে তো হবে না, সে রাজকন্যা, রাজপ্রাসাদে থাকে, আর এ তো মানে সেই দিন আনে দিন খাই টাইপের, কেবল শুরু করছে কাজ। তো এক পর্যায়ে তখন সে বলে যে আমার কাছে আপনার কি কাজ? ফিরোজ বলে যে আপনার বাবা এরকম বলে গেছে ইন্টেরিয়র ডেকোরেশন করতে, এইভাবে এইভাবে করবে। তো ঠিক আছে, সে করে কাজটা করতে শুরু করে দেয়। ও ঠিক আছে করেন, আপনার যা টাকা পয়সা লাগে, ওনাদের আবার একজন ম্যানেজার থাকে, নাম হচ্ছে নিশানাথ। তো নিশানাথ আঙ্কেলকে বলবো টাকা দিয়ে দেবে, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করেন, আপনার যা ভালো মনে হয়। তো ফিরোজ কী করে, আপন মনের মাধুরী মিশিয়ে ওটা করে। করার পরে জানতে পারে অপলা যে যার কথা বলছিল এই হচ্ছে সেনা, এসে ফিরোজ ওর বাবার সাথে কথা বলে, বাবা তখন দেশের বাইরে থাকে। তো তখন ও একদম না করে দেয়, যা কাজ হয়েছে হয়েছে, না। তো এই করিম সাহেব যার ফার্মে সে কাজ করে তাকে যে ফিরোজ মিথ্যা করে বলছিল যে তার মেয়ে বলছে যে কোনো সমস্যা নেই আপনি করলে হবে, কিন্তু যখন ওই মেয়ে ফোন দিয়ে বলে যে না বাবা তো বলছেন অমুকের কথা, আপনি কেন একে পাঠাইছেন, তখন আসলে মিথ্যাটা ধরা পড়ে যায় এবং ওকে চাকরি থেকে ছাঁটাই করে। পাশাপাশি করিম সাহেব একটা পেন্সিলে চিঠি লিখে দেয়
যে তুমি আসলে মিথ্যা কথা বলো, তোমার আমার ফার্মে আর দরকার নেই। তখনও অনুনয় বিনয় করে যে আমি চলবো কীভাবে, ফিরোজ বলে। তখন ওই পেন্সিল দিয়ে একটা চিঠি লিখে দেয় করিম সাহেব, যে আমার এক বন্ধু আছে যে আসলে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওখানে সেট টেট বানায়, তুমি তার সাথে চলো, সেখানে অনেক ভালো করতে পারবা। তো খুব মন খারাপ হয় আসলে ফিরোজের যে তার চাকরিটা চলে গেল। তখন সে আবার ওই অপলাদের ওখানে অপলার সাথে কথা বলতে আসে, এসে অপলাকে বুঝিয়ে বলে যে আমার চাকরি চলে যাবে, এই করবে সেই করবে। তো এইভাবে মানে অপলার মনে একটা দাগ কেটে যায় ফিরোজ সম্পর্কে। তো এই গেল ঘটনার সূত্রপাত। এইভাবে ফিরোজ এবং অপলা একটা কাহিনী, মোটামুটি এদের মনে দাগ কেটে একটা কাহিনী আগাতে থাকে। ঠিক ওই রকমই একটা অবস্থায় একটা বৃদ্ধ লোক ওই অপলাদের বাসায় আসে, এসে অপলার সাথে দেখা করতে চায়, কারণ তার বাবা নাই। তো দেখা করতে চাই, তখন অপলা নামে, নামার পরে বলে যে আমি বিয়ের কার্ড দিতে আসছি, তোমার বাবা আমাকে অনেক সময় অনেক হেল্প করছে, আমি অনেক গরিব মানুষ, তো আমার বড় মেয়েটার বিয়ে, এই। তো বলছে বাবা তো দেশের বাইরে, তো বলছে দেশের বাইরে, বাট আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম, আমি জানি। তো ঠিক আছে, এরপরে উনি কার্ড রেখে চলে যায়। অপলা তখন দোতলায় যায়। তো দোতলা থেকে যখন ওই লোকটা, বৃদ্ধ লোকটা চলে যাচ্ছে বের হয়ে, তখন দেখা যায় গেটের বাইরে ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়েছিল, মানে ওই লোকের সাথেই আসছিল, তারই মেয়ে, বাট গেটের মধ্যে ঢোকায়নি, খুব গরিব মানুষ তো, ঢোকায়নি। তো এটা দেখার পরে ওর মনে আরেকটা দাগ কাটে, হ্যাঁ, যে বাচ্চাটাকে কেন নিয়ে আসলো না, কেন বাইরে রাখলো, এটা দেখেও তার খারাপ লাগে। তো এই হচ্ছে ঘটনা। কি তখন তার মনে হয় যে ঠিক আছে, আব্বা থাকলে হয়তো তাকে টাকা পয়সা দিতে বা একটা ভালো গিফট দিত, তো আমি এই মেয়েটার বিয়ের জন্য আমি একটা ভালো শাড়ি কিনে দেবো। তো এইভাবে সে এটা চিন্তা করে রাখে। তো এর মধ্যে অনেক কাহিনী ঘটে। ওর মা, অপলার যে মা হেলেনা, সে লন্ডনে একটা হাসপাতালে ভর্তি থাকে। ওর বাবা সেই বিদেশ থেকে, ওখান থেকে আবার লন্ডনে যায় তাকে দেখতে, মানে তারা দেশের বাইরে। আর এদিকে নিশান্তবাবু সব কিছু দেখাশোনা করতেছে, ফিরোজ বিভিন্ন ইস্যু তৈরি করতেছে কীভাবে আসা যায়। তো কোনো দিন আসছে, সে ওর সাথে এক কাপ চা খেয়ে যাচ্ছে, মানে ঘটনাক্রমে চা খাওয়া হয়ে যাচ্ছে, বসে থাকছে তারপর চা খাওয়া হয়ে যাচ্ছে, এভাবে বিভিন্ন ইস্যু নিয়ে আসছে। তো এই করতে করতে ফিরোজের প্রতি ওরও একসময় একটা দুর্বলতা প্রকাশ পায়, যে মিথ্যা করে বললেও ওর ভালো লেগে যাচ্ছে। তো এই করতে করতে ওই যে মেয়েটার কথা তার মনে আছে। তো একদিন কি করে, ও আসলে বের হয়ে যায় খোঁজ নিতে। রোমান হলিডের কথা এখানে চলে আসলে, আসলে ও তো একটু বন্দি লাইফে ছিল। রোমান হলিডে যেমন বন্দি লাইফ থেকে ওখানকার রানী একদিন বের হয়ে পুরা দিনটা নিজের মতো ঘুরে। তো একদিন আসলে এও বের হয়ে যায়, যে কী ঘটনা দেখি তো এরকম। তো ওই অ্যাড্রেস নিয়ে ফিরোজের সে হেল্প নেয়। সে তো আর বাইরের জগৎ সম্পর্কে জানে না। তখন সে বলে এরকম একটা মেয়ের বিয়ে, তো আমি একটা শাড়ি তাকে গিফট করতে, শাড়িটাও সে নিশানাত বাবু যে তার বউকে দিয়ে কেনানোর পরে বলে যে চলেন দিয়ে আসি। তো অ্যাড্রেস ফিরোজের হেল্প নিয়ে নিয়ে আগায় আগায় একটা বস্তির মধ্যে যায়, যার পরে বলে আপনার আসার দোকানে আমি যাই। তো সেই বাসার গেটে যায়, যখন নক করে, দরজাটা খুলে দেয়। খোলার পরে তখন আসলে ওখান থেকেই প্রথম ধাক্কাটা খায় আসলে অপলা। দেখে যে ভিতরে অনেক, মানে দরজা একদম খুলে দিল, খোলার পরে একটা মেয়ে, এবং সে মেয়ের দিকে তাকাবে, দেখে যে অবিকল ওর চেহারা, সমানামে একটা মেয়ে, ওরই চেহারা, ওরই মতো বয়স, ওর ইয়ে, এবং ও ধরে নেয় তাহলে এই মেয়েটারই বিয়ে। তখন জিজ্ঞাসা করে তোমার বিয়ে, বললো হ্যাঁ। এরপরে সে বাসার মধ্যে ঢুকলে দেখে আরও 4টা এরকম মেয়ে আছে। মাটা যখন অপলা গেছে শুনছে, তখন সে বিছানায় অজ্ঞান হয়ে গেছে, খুব খারাপ অবস্থাতে। ওই অবস্থা দেখে ওর মনে সন্দেহ হলো যে এরা কারা, এবং ওই 4টা মেয়ের সাথে তুমি তুমি কথা বলছে, এবং এমনভাবে কথা বলছে, এমনভাবে বসাচ্ছে, গল্প করছে যে বহুদিনের পরিচিত, বহুদিনের চেনা। তো এইভাবে গল্প আগাতে থাকে। ওর মনে তখন একটা খটকা লাগে। এরপরে সে বাসায় চলে আসে। আসার পরে ওর যে খালা অপলা, সে খালার ওখানে যায়, যা জিজ্ঞাসা করে যে আসলে আমার জন্ম কি হাসপাতালে হয়েছে না, তোমরা দেখছো কি না। হ্যাঁ, তো ওরা বলে হ্যাঁ দেখছি। এরপরে সে আবার বাসায় আসে। বাসায় এসে ওর অ্যালবামগুলো দেখতে থাকে, দেখে যে ওর অ্যালবামে সব বড়কালের ছবি, কিন্তু ছোটোকালে যে হাসপাতালে হওয়া বা ছোট 1, 2, 3 বছর বয়সের যে ছবি, তখনকার কোনো ছবি নেই। তো এইগুলোর মনে খুব খটকা লাগে, তাহলে কি, আমি কে। হ্যাঁ, এই করতে করতে একটা পর্যায়ে ও বুঝে ফেলে যে আসলে ওই সমাজে, তখন আবার আরেকদিন যায় সেখানে ওই বাসায়। যাওয়ার পরে সোমাকে তখন বলে যে তুমি মনে হয় যমজ বোন না তোমরা। তো বলে হ্যাঁ। বলছে আর একটা বোন কি তাহলে আমি? তখন স্বীকার করে ফেলে যে হ্যাঁ। তো কেন এরকম করা হলো? তখন বললো বাবা টাকার জন্য আসলে বিক্রি করছিল। তো খুব কষ্ট লাগে এই কথাটা, যে টাকার জন্য গরিব মানুষ কত অসহায়। আর একদিকে ওর ফ্যামিলি, ও রাজপ্রাসাদে বড় হচ্ছে, ওখানে টাকা আছে, কিন্তু আসলে এই ভালোবাসাটা নাই। তো খুব কষ্ট লাগে। তো প্রায় যাতায়াত শুরু করলো। এইটা ওর বাবা আবার ওই বিদেশ থেকে নিশান্তবাবুর সাথে কথা বলে রিপোর্ট করে দেয়, বুঝতে পারে। তখন সে দ্রুত ওর মাকে ফেলে রেখে চলে আসে। আসার পরে সব কিছু জানতে পারে যে এই অবস্থা। তো তখন বাবাকে জেরা করে যে তোমার কেন আমার ছোটোকালের ছবি নাই। হ্যাঁ, তো তখন ব্যস্ত ছিলাম, তোলা হয়নি, তারপর থেকে সব ছবি তুলছি। কিন্তু ও আসলে বুঝতে পারে ব্যাপারটা। হ্যাঁ,
কিন্তু ওর বাবা, এখন যে বর্তমান বাবা ফখরুদ্দিন সাহেব এত পছন্দ করে, এত ভালোবাসে, আসলে বাবাকে বলতে চায় না যে তুমি, ও সব কিছু জেনে গেছে। মানে ওর সাথেও বাবাকেও সে ভালোবাসছে। হুম। এবং এক পর্যায়ে গিয়ে বাবাকে সে ক্ষমাও করে দেয় যে আসলে তাকে তো ভালোবাসে, যা কিছুই করুক। আবার ওই যে বাবাটা, হ্যাঁ, ওকেও সে ইয়ে করে। কিন্তু এর মধ্যে ফখরুদ্দিন সাহেব বুঝে ফেলে যে আসলে মেয়েটা সব বুঝে ফেলছে, জেনে গেছে। তখন ওই সমাজ যে বাবা, মানে এর যে আসল বাবা, তাকে একদিন ডেকে নিয়ে বলে যে তোমাকে তো টাকা দিছিলাম। তো বলছে টাকা দিয়ে কি সব হয়? তখন ও কথা শিখে ফেলে, টাকার বিনিময়ে তো আপনি মেয়েও নিয়েছিলেন, আপনি আর কি উপকার করছেন? হ্যাঁ, তখন বলে যে আমি এত কিছু জানি না, এই তোমার ওই মেয়ের বিয়েটা পর্যন্ত তুমি ঢাকায় থাকার সুযোগ পাবা, বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আর ঢাকায় থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাবা, যেন ও তোমাকে আর খুঁজে না পায় কখনোই। তো এইভাবে ওদের গল্পটা ইয়ে হলো। এইবার ফিরোজের কি হলো তাহলে? ফিরোজে যে বিভিন্ন ছলনা করে আসা শুরু করলো, তো সেটাও একসময় আসলে এই মিথ্যা কথা বলতে ওর অভ্যাস। তো মিথ্যা বলতে বলতে ও যে বাসায় থাকতো, সে বাসার মালিকের নাম হচ্ছে হাজি সাহেব। তো তার একটা মেয়ে ছিল, পোলিও হওয়াতে মেয়েটা অনেক রূপবতী গুণবতী, কিন্তু পোলিও হওয়ার কারণে তার একটা পা একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়। তো সেই মেয়ের বিবাহ নিয়ে আসলে খুব চিন্তিত সে। তো ফিরোজ যখন বাসা ভাড়া দিতে পারছে না, তখন একদিন সে কথা বানিয়ে বললো যে আপনার এই মেয়ের জন্য আমি খুব চমৎকার একটা ছেলে দেখছি। তো তাই বলে সে তার কাছে ছবিটা নিল যে আপনার মেয়ের ছবিটা দেন, আমি একটা চমৎকার ছেলে দেখছি, এরা খুব ভালো ঘর, ভালো ইয়ে। তখন ওই হাজি সাহেব বললো ঠিক আছে, আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে আমি আমার বাড়ি লিখে দেবো, এই করবো সেই করবো। তো এইভাবে করলো। আসলে কিন্তু তো কোনো ছেলে দেখেনি। বা এই ছবি নিয়ে যে অপলাকে বলছে আমার বান্ধবী সাথে কয়দিন পর আমার বিয়ে হবে, এইভাবে ওই অপলার সাথে সম্পর্ক করলো যে তোমার ভয়ের কিছু নেই, তোমার সাথে আমি কোনো সম্পর্কে যাবো না, কারণ আমার অলরেডি বিয়ে ঠিক হওয়া আছে। এই যে মিথ্যা ছলনার মধ্যে দিয়ে, এবং এই ফিরোজের একটা বোন আছে, বোনের বাসায় সে মাঝে মাঝে যায়। হ্যাঁ, তো বোনের বাসায় যে বোনকেও বললো দেখ আমার বিয়ে ঠিক আছে। এরা সব খোঁজ খবর নিয়ে দেখলো যে তো এই করতে করতে ফিরোজের সাথে অপলার মাঝখানে কয়েকদিন দেখা হয় না, তখন অপলা খুঁজতে খুঁজতে ফিরোজের সেই মেসেজ চলে আসলো, এসে দেখে যে ওই মেয়েটা, ওই মেয়ে আর ওকে যে ছবি দেখা ছিল একই মেয়ে। তখনও ধরে ফেললো যে এই তো আসলে মিথ্যা বলছে। তখন কি করলো, ওই অপলা এসে ওই হাজি সাহেবের যে, হাজি সাহেব এবং তার বউকে বলে দিল যে আপনাদের বাসায় থাকে, তো আসলে আপনার মেয়েকে খুব পছন্দ করে বিয়ে করতে চায়। তখন এরাও তো আসলে ছেলেকে পছন্দ করে, ফিরোজকে। কিন্তু তখনও বললো তাহলে ওর মনে এই কথা, এটা তো আমাদেরকে কখনো বলে নাই লজ্জাতে, তাহলে ওই বিয়ে করতে চাই। তখন এরা যোগাযোগ করলো ফিরোজের বোনের সাথে, ফিরোজের বোনেদের সাথে যোগাযোগ করে সব বিয়ে ঠিকঠাক করে ফিরোজকে ধরে এক প্রকার জোর করেই এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিল। মেয়ের নাম হচ্ছে লতিফা। তো বিয়ে হওয়ার পরে এরপরে ঘটনা একদম শেষ মুহূর্তে চলে আসছে যে লতিফাকে নিয়ে ও ও মানে বিয়ে ঠিকঠাক, ঠিক ওই মুহূর্তে লতিফাকে নিয়ে ও আসলে একটা রিক্সায় উঠলো। রিক্সায় উঠে বলে চলো আমরা বাড়ি থেকে চা খেয়ে আসি বা একটু ঘুরে আসি, বাতাস খেয়ে আসি। তো রিক্সায় যখন উঠলো, তখন লতিফা আবার খুব বুদ্ধিমতী মেয়ে, সে বলছে যে আপনি আমাকে বাইরে নিয়ে আসলেন, কোথায় যাবেন আমি বলবো? তো বললো বলো। তো বলছে অপলাদের বাসায়। তো বলছে আরে না, কিন্তু আসলে রিক্সা অপলাদের বাসার দিকে যেতে বললো। এইভাবে সে অপলাদের বাসায় চলে গেল। যার পরে নিচেই বসে অপলাকে সংবাদ দেওয়া হলো। সংবাদ দেওয়ার পরে আসলে অপলা নিচে নামলো না, দোতলা থেকেও দেখছে ওর সাথে করে আসছে। আসলো, তখনও খুবই চা দিল ওকে, চাটা খেয়ে চলে আসলো। খুবই লজ্জা পাচ্ছে তখন সে, যে আসলে অপমানিত হলো ফিরোজ সাহেব বোর কাছে, নতুন বউ লতিফা। তখন লতিফাই তাকে সান্ত্বনা দিল যে আপনি মনে কষ্ট নিয়েন না। এই তো এইভাবে ওরা আসলে ওদের কাহিনীটা শেষ হয়ে গেল। তখন ইয়ের একটা অভ্যাস ছিল কি, এই অপলার ডায়েরি লেখার অভ্যাস ছিল। ওর বাবা বিদেশ থেকে একবার ওর জন্য চমৎকার একটা ডায়েরি নিয়ে আসছিল। তো সেই ডায়েরির এখানে যেটা হচ্ছে যে ও যখনই কোনো কষ্ট পেত, তখন ওই ডায়েরিতে ছোট গল্প লিখতো বা ওর জীবনের কাহিনী লিখে রাখতো বা কোনো একটা চিঠি লিখে রাখতো এইভাবে। এরপর অপলা তার ঘরের বাতি নিভিয়ে টেবিল ল্যাম্পটি জ্বেলে দিল এবং তার ডায়েরির শেষ লেখাটি খুব দ্রুত সে লিখতে লাগলো এভাবে: ফিরোজ সাহেব, আপনাদের দুজনকে আমি জানালা দিয়ে আসতে দেখলাম। বিকেলবেলা আলোয় সব কিছু ভালো দেখায়, কিন্তু আপনাদের দুজনকে যে কি সুন্দর লাগছিল। আমি দেখলাম আপনার বান্ধবী নাকি স্ত্রী একটা হোঁচট খেলেন, আপনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে তাকে ধরে ফেলে কি যেন বললেন। তারপর দুজন অনেকক্ষণ ধরে হাঁটলেন। কি যে অপূর্ব একটি দৃশ্য! আনন্দে আমার চোখ ভিজে গেল। কত আনন্দ আমাদের চারিদিকে, তাই না? আমি আপনাদের সঙ্গে কেন দেখা করতে আসেনি, কারণটি জানলে আপনারা দুজনেই সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করবেন। কারণটা হচ্ছে, কেন জানি গোড়া থেকে আমার মনে হচ্ছিল আপনার এই বান্ধবীর ব্যাপারটা সব বানানো, মিথ্যা অজুহাতে আপনি বারবার আমার কাছে আসেন, কিন্তু তা তো নয়। এটা আমি কিছুতেই সহজভাবে নিতে পারছিলাম না। আপনি আমাকে সত্যি কথা বলেছিলেন, আমিও সত্যি কথাই বললাম। আমি আপনাকে নিয়ে একটা বাড়িতে যেতে চেয়েছিলাম, সেটা সম্ভব হলো না। তবে আপনাকে একটা মজার কথা বলি, যদি হঠাৎ কোনোদিন অবিকল আমার মতো কোনো মেয়ের সঙ্গে দেখা হয়, আপনি কিন্তু চমকে উঠবেন না। তার কাছে গিয়ে বলবেন অপলা নামের খুব চমৎকার একটি মেয়ে ছিল, তাকে আমি চিনতাম। সে মেয়েটি খুব দুঃখী ছিল, কিন্তু তার দুঃখের কথা সে কাউকেই কোনোদিন বলেনি এবং কারোর উপর তার কোনো রাগ নেই। এভাবে আসলে সে তার গল্পটি
শেষ করে দেয় এবং এভাবে এই গল্পটি শেষ হয়ে যায়। এটি একটি অপলার দুঃখগাথা। চমৎকার একটি বই, যদি সময় পান পড়ে দেখবেন।